নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয়ঙ্কর কোনো চাপে আছেন, তাই বেলাগাম হয়ে এমন কিছু মন্তব্য করে ফেলছেন যে মন্তব্যের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পস্তাতে হবে। কারণ এবার মনে হয় তিনি ফাঁসতে চলেছেন এবং তিনিও কিন্তু আইনের জালের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। কেন বলছি জানেন? খুব ঠান্ডা মাথায় দেখবেন এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মানেই ভুল খুঁজে পাওয়া যাবেই। আমি সেই ভুলের মধ্যে যাচ্ছি না। সংস্কৃত মন্ত্র উচ্চারণ ভুল বা কাউকে তুই তুকারি করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম শুরু থেকেই রয়েছে। আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করেন। তার সংস্কৃত মন্ত্র উচ্চারণে কোথাও কোথাও ভুল হয়ে যায়। সরস্বতী বন্দনা তিনি ভুল করে ফেলেন, কখনো বা চণ্ডী বন্দনাও তিনি ভুল করেন, মানে চণ্ডী স্তোত্র তিনি সেটাও ভুল করেন। তো এগুলো আমরা দেখে অভ্যস্ত, এটা আমরা ধরি না। তার সঙ্গে সঙ্গে তুই তোকারি করা, একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা সবাইকে, মানে সবার উদ্দেশ্যে নাম না করে তুই তুকারি করা তার একদম স্বভাবচরিত ব্যাপার। তিনি তুই তুকারি করেন এবং যেভাবে স্টেজে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে হেঁটে যান এবং যেতে যেতে যেভাবে তিনি বলতে শুরু করেন, তুই করেছিস, তুই দিয়েছিস, এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাইরের লোকেরা কী ভাবেন সেটা নিয়ে আমরা ভাবি না। কারণ বাঙালি আমরা যেটা গর্ব করতাম যে আমাদের মধ্যে একটা কৃষ্টি আছে, কালচার আছে, তৃণমূল আসার পরে আমরা মোটামুটি বুঝে গেছি ওই সিগন্যাল পোস্টেই রবীন্দ্রনাথের সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এগুলো বাজতে পারে। কিন্তু বাস্তবিক অর্থে এই রাজ্যে সংস্কৃতি খতম হয়ে গেছে 2011-র পরেই। এবং তারপরে আমরা দেখি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যার মধ্যে শালা চলে আসে, কখনো অন্য কিছু চলে আসে। যাই হোক, আজকে তিনি আউসগ্রাম মানে বর্ধমানে গিয়েছিলেন। সেখানে তিনি তার প্রার্থী অসিত মালকে জেতানোর জন্য চেষ্টা করছেন। তার এই চেষ্টা কতটা সার্থক হবে জানি না, কারণ বোলপুরের মাটিতে এখন নেই তো, ওই কী বলে যেন অনুব্রত নেই, বীরভূম বোলপুর একটু চিন্তায় আছেন। কেষ্ট তার প্রাণের চেয়ে প্রিয় কেষ্ট ছিল, সে কেষ্ট এখন আপাতত জেলে আছে। তিনি বলছেন কী জন্য হয়েছে আমি জানি না, দুর্নীতির জন্য আমি জানি না কী কারণে তাকে জেলে রাখা হয়েছে, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। তার এইসব বক্তব্য শুনে মনে হয় যে কেষ্টর পাশে তিনি এখনও আছেন, মানে কেষ্টর কিছু হলে আমি আছি, আসলে বীর বাঘ এই তো। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের লোককে বা তার সরকারকে বাঘের বাচ্চার মতো লড়ে যাচ্ছি, বাঘের মতো লড়ে যাচ্ছি। তার ভাইপোও এখন বলছে আমরা বাঘের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ছি। কেউ বলে না যে আমি বীরঙ্গনার মতো লড়ছি বা বীরের মতো লড়ছি। মনে হয় একমাত্র সেটা নরেন্দ্র মোদী লড়েন বলে। আর এই রাজ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং বিজেপির একদম নিচু স্তরের কর্মীরা বাঘের বাচ্চা হয়ে লড়েন না, একদম বীরের মতো লড়ে। তাই মনে হয় এই বীরের আখ্যাটা দূরে সরিয়ে দিয়েছেন। সেই রকম সব কিছু করা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু বেলাগাম শুধু নয়, বেফাঁস বলতে পারেন, এবং তার জন্য আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে হতেই পারে। খুব দায়িত্ব নিয়ে বলছি জানেন, কারণ যে কথাগুলো তিনি বলেছেন ভাবা যায় না একজন মুখ্যমন্ত্রী হিসেবে কী করে এরকম আলটপকা মন্তব্য করেন। প্রথম তার বক্তব্য শুনুন। একজন মুখ্যমন্ত্রী কী করে এতটা ভুল বোঝাচ্ছেন আমি ভেবে পাচ্ছি না। যে ইউসিসি নিয়ে তিনি কী বলছেন, একদম কি বলবো আপনাকে, এটা আপনি যদি বলি না আমাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যাবে। কারণ আমরা একদম ডাহা মিথ্যে কথা, ডাহা ভ্রান্ত কথা, গুজব রটানোর চেয়ে বড় অপরাধ কাজ করছি। কারণ ভারত সরকারের আইনকে নিয়ে আমি ছেলেখেলা করছি। আইন যা বলছে তার উল্টোটা আমি বলছি। আসলে শুনুন তিনি কি বলেছেন, শুনুন। গদ্দাররা বলছে এনআরসি করবই, আমি বলছি হবে না। তাহলে কি করতে হবে? বিজেপিকে বিদায় দিতে হবে। কে হবে? জোরে বলুন, হবে? তাহলে তো কারো ধর্মীয় অস্তিত্বই থাকবে না, অধিকারও থাকবে না। তাহলে বিজেপিকে বিদায় দিতে হবে। ইউনিফর্ম সিভিল কোড জানেন তো? আপনি আপনার ধর্মীয় আচরণ আপনার মত অনুযায়ী করতে পারবেন না, আপনাদের অধিকার কেড়ে নেওয়া হবে। আমরা কিন্তু সবাই নাগরিক। শুনলেন? অর্থাৎ ইউসিসি করলে নাকি ধর্মের অধিকার কেড়ে নেবে। মানে কোন জায়গায় গিয়ে মিথ্যা কথা বলছেন বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মিথ্যা কথা বলার লিমিট একটা ক্রস করে গেছেন। বেলাগাম মিথ্যা কথা বলছেন তিনি, বেলাগাম। এবং তার এই কথাবার্তা তিনি প্রমাণ করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন আমার কাছে কাগজ আছে, আমি বলতে পারবো, আমি দিয়ে দেবো। কিন্তু কী দেবেন? আপনি দেখাতে পারবেন ইউসিসির কারো ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে? ইউনিফর্ম সিভিল কোড মানে কি? সম্পত্তি কেড়ে নেওয়া হবে? ইউসিসি সিএ হলে সম্পত্তি কেড়ে নেওয়া হবে? মানে কোথা থেকে কি, কিসের সঙ্গে কি মেলাচ্ছেন জানি না। তবে এই বেলাগাম মন্তব্য কিন্তু তাকে বিপদে ফেলবে। তবে এইটুকুতেই কি শেষ না, এরপরে যে বক্তব্য তিনি করেছেন সেটা কিন্তু আরও মারাত্মক। তার সেই বক্তব্য যে ভয়ঙ্কর জায়গাটা আপনি শুনবেন, আর কি শোনার পর আপনারও মনে হবে যে এই কথা বলা তার উচিত হয়নি। একজন মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন শুনুন।
কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখনো আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে, এরা সিএপিএফ কিনে নিয়েছে। দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে। শুনলেন, একজন মুখ্যমন্ত্রী বলছেন যে হাইকোর্টকে কিনে নিয়েছে। এরা কিনে নিয়েছে, কারা কিনে নিয়েছে? হাইকোর্ট বিক্রি হচ্ছে, আদালত বিক্রি হচ্ছে, শুধু সুপ্রিম কোর্টই একমাত্র বিক্রি হয়নি, বাকি দেশের সমস্ত কোর্টকে কেনা যায়। এটা কিন্তু এই মমতা ব্যানার্জি বলছেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলছেন। একজন মুখ্যমন্ত্রী বলছেন, আমি বলতে গেলে আমার নিজের লজ্জা লাগছে। বাংলার বুকে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ছিলেন, তাদের মতো মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসুও ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এরা সবাই ছিলেন। তার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথা বলছেন যে আদালতকে কেনা যায়। একজন সাধারণ মানুষ এই কথা বললে পরে হ্যাঁ মানা যায়, যে সাধারণ মানুষ কিছু জানে না, বললো বিচার তার বিরুদ্ধে গেছে, ও জজকে কিনে নিয়েছে। এটা কথা হলো? একটা হাইকোর্টকে কিনে নিয়েছে, শুধুমাত্র সুপ্রিম কোর্টকে তার এখন ভরসা আছে, বাকি সব কিনে নিয়েছে। আচ্ছা, এরপরও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না? আমার আপনাদের কাছে প্রশ্ন, অনেকে তো পিআইএল করেন তো এটার বিরুদ্ধে পিআইএল হবে না? আদালতকে সুমোটো কেস করতে পারে না হাইকোর্ট জজ সাহেবরা? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলছি, কোনো বিচারক যদি আমার এই প্রতিবেদনটা দেখেন, আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি যত বড় বিচারকই হন, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার পরে আপনারা কোনো ব্যবস্থা না নেন, অর্থাৎ যদি ভারতবাসী হিসেবে আমরা যদি দেখি যে কেনা যায় কথাটা যদি হচ্ছে, প্রযোজ্য হচ্ছে, একজন মুখ্যমন্ত্রী বলছেন, তিনি ভরা সভায় বলেছেন, এবং তার এভিডেন্স, তার এই বলাটা, আমি তো তার এই মমতা বন্দ্যোপাধ্যায় বলে একটা পেজ আছে, সেই পেজের মধ্যে তার বক্তব্যটা আছে, আউসগ্রামের বক্তব্য, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বাজছে, তো সেখান থেকে আপনারা নিয়ে দেখবেন আমি মিথ্যা কথা বলছি কি, এটাকে এডিট করেছি কিনা সেটা দেখে নেবেন আপনারা। তো সেখানে দাঁড়িয়ে তিনি যখন এই কথা বলেন একজন মুখ্যমন্ত্রী, তাহলে তো আমরা সবাই বলতেই পারি যে এটা কিনে নিয়েছে। তখন কি আমাদের দোষ হবে? আসলে বিচার ব্যবস্থা কি শুধুমাত্র গরিব মানুষদের জন্য, মানে সাধারণ মানুষ আমাদের জন্য, মানে আমাদের ওপর যা খুশি করা যায়? পান থেকে চুন খসলেই আমাদের ডাকা হয়, ওয়ারেন্ট বেরিয়ে যায় আমাদের নামে, আর মুখ্যমন্ত্রী এসব কথা বললে বহাল তবিয়তে থাকতে পারেন? আমার প্রশ্ন আপনাদের কাছে, বারবার বলছে বিজেপি করিয়ে দিয়েছে, বিজেপির এটা কার্যালয় হাইকোর্ট। এবার তো তিনি সমস্ত বিচার ব্যবস্থাকেই বলে দিয়েছেন, অর্থাৎ টোটাল গোটা ভারতবর্ষের বুকে যতগুলো আদালত আছে প্রত্যেকটাকে বিজেপি কিনে নিয়েছে। এটা আমার মনে হলো তার কথা শুনে, কারণ তার আশ্বাস, তার বিশ্বাস, তার ভরসা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ছাড়া বাকি সমস্ত কোর্টকে কিনে নিয়েছে বিজেপি, এই কথা তিনি বলছেন। দেখুন, বিএসএফকে কিনে নিয়েছেন, সিএএফকে কিনে নিয়েছেন, আর্মিকে কিনে নিয়েছেন, অমুককে কিনে নিয়েছেন, এই কথাগুলো সবাই জানে, এগুলো বাচ্চা ছেলের মূলত কথাবার্তা, এগুলো কেউ মানে না। কিন্তু আদালতকেও কিনে নিচ্ছে, বারবার এই কথা বলে যাচ্ছেন মমতা ব্যানার্জি। এরপরেও যদি কোনো ব্যবস্থা না নেন না, মানে বিচার ব্যবস্থা যদি না নেয়, তাহলে আমিও বলবো, গলা বাজিয়ে বলবো। আর তখন এই উদাহরণটা দেবো, একজন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী বলতে পারেন, তা আমি বলতে পারি না? আরে আমরা তো তাকে নির্বাচন করেছি, তিনি একজন নির্বাচিত সদস্য, তিনি একজন নির্বাচিত সদস্য, তিনি মুখ্যমন্ত্রী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি দাঁড়িয়ে বলছেন এই কথা স্টেজের মধ্যে দাঁড়িয়ে, যে সমস্ত বিচার ব্যবস্থাকে কিনে নেওয়া হচ্ছে। তিনি ভয় পাচ্ছেন না কাউকে। তিনি এর আগের বারও বলেছেন যে আমার বিরুদ্ধে যদি করেন করুন, ডিফামেশন কেস করলে করুন। এই যে কথাগুলো বলছেন, কোন সাহসে বলেন তিনি? আইন আদালত সব কি আমাদের জন্য? মানে আমরা কিছু করলেই ব্যাস অভিষেক ব্যানার্জি যখন তখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মুক্ত, রিমুভ হয়ে গেল, ওই এখন তার কি বলে যেন রক্ষা কবচ পেয়ে গেল। তার মানে তখন কি আমরা বলবো সুপ্রিম কোর্টটাকে কিনে নিল? আমরা এই কথা বলতে পারি? কোনোদিন আমরা বলতে পারি? আমরা বলতে পারি না, কারণ আমরা এখনো ভরসা রাখি কোনো রাজনৈতিক দলকে, আমরা ভরসা রাখি না যতটা ভরসা রাখি আদালতকে। সেই আদালতকে যদি এরকমভাবে বলা হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই। মমতা ব্যানার্জি যদি বলেন, তাহলে আমরাও বলতে পারি। আজ যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কালকে আমরা সবাই বলবো। কোনো একটা কেসে কোনো একটা চোরকে যদি ধরা হয় এবং আদালত তাকে সাজা দিল, চুরি তাকে বামন সমেত ধরা,
বামাল সময় ধরুন কোনো চোর ধরা পড়লো, সেই চোরকে ধরা হলো এবং ধরে নিয়ে গিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হলো, তার বিরুদ্ধে আদালত শাস্তি দিল, সেক্ষেত্রে আদালতের কি দোষ? চোর বা চোরের ফ্যামিলি বলবে না না আদালত বিক্রি হয়ে গেছে, যার চুরি করেছে তাকে। এ তো সেরকম জায়গা আছে। বামাল সমেত ধরা পড়লো কে? টাকা পয়সা সমেত ধরা পড়লো কে? পার্থ চ্যাটার্জি। তাহলে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, এদের সব নাম এসে গেল। মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, কে খাদ্য কেলেঙ্কারি তো কেউ চাকরি কেলেঙ্কারি, আবার কেউ আবার গরু পাচারে যুক্ত, ওই দিদির প্রিয় লোক কেষ্ট তিহারে আছে, এরা সব গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার এতে যুক্ত। নাম আসছে আরেকজনের, কালীঘাটের কাকু ঢুকে আছে। আচ্ছা, এরা বামাল সমেত ধরা পড়ছে, তো এরা কি? এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন বিক্রি হয়ে গেছে, আদালতের নির্দেশে চাকরি চলে গেছে 26,000, মানে প্রায় 25,573 জন, মানে প্রায় 26,000 ধরুন শিক্ষকদের চাকরি চলে গেছে, শিক্ষক শিক্ষিকা এবং তার সঙ্গে সঙ্গে যারা গ্রুপ ডি গ্রুপ সি আছে এদের চাকরি যাচ্ছে। ব্যাস, আদালত বিক্রি হয়ে গেছে। আর এগুলোকে যে কিনলেন, এই যে চাকরি বেঁচেছিল যেগুলো, সেগুলো কারা? ওই কি যেন নাম, পার্থ চ্যাটার্জি, নামও ভুলে যাই পাঁচেদের, এরা যে এখন আছে এরা কারা? আসলে আমাদেরও ইচ্ছে হয় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো করে বলতে, আপনার মতো করে তুই করে বলতে ইচ্ছে করে আমাদের, কারণ আপনি তো আমাদের শেখাচ্ছেন যে তুই করা যায়, তুই করা হোক, তাহলে প্রতিটা স্টেজে তুই হোক, আমরাও বলি তুই করে। আসলে আমরা পারি না, কোথায় গিয়ে যেন আমাদের আটকায়। লেখাপড়া শিখেছিলাম তো ছোটবেলায়, বাবা মা শিখিয়েছিল যে বড়দের তুই করতে নেই, আমরা শিখেছি, সেই শিক্ষা দীক্ষা এখনো পর্যন্ত চেঞ্জ করতে পারছি না। হ্যাঁ, মারপিট হলে ঝগড়াঝাটি হলে বলে ফেলি তুই করে ফেলি, কিন্তু এখনো তো সেরকম পরিস্থিতি নয়। তাই আপনি আজ্ঞেতে আমরা এখনো থাকি। কি শিক্ষা দিচ্ছেন, কি বলছেন, কেন বলছেন এরকম করে? ইউসিসিতে মানে কারো ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হবে, এটার জন্য আপনার বিরুদ্ধে কেস করা যায়, কারণ আপনি মিথ্যা কথা বলছেন জনগণকে। ইউসিসিতে কোথাও কারো ধর্ম কেড়ে নেওয়া, অধিকার কেড়ে নেওয়া এসব নেই। সিএতে কোথাও কারো ধর্ম কেড়ে নেওয়া, অধিকার কেড়ে নেওয়া এসব নেই। আপনি মিথ্যে বলছেন, ডাহা মিথ্যে কথা, একদম প্রকাশ্য জায়গায় বলছেন, জনসভায় দাঁড়িয়ে বলছেন, সবার সামনে বলছেন। একটা মিথ্যে কথা যদি আমি বলি আমাকে পুলিশ তুলে নিয়ে চলে যাবে। আপনি কেন মিথ্যে বলছেন? আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি মিথ্যে বলতে শুরু করি, আমার নামে কেস কোর্ট কাছারি হবে না? পুলিশ ধরে নিয়ে যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে যা ইচ্ছে তাই বলবেন? জানি না বাবু, এই আজব দেশ, আজব সব আইন কানুন। আমার তো এবার এই দেশটা সম্বন্ধে প্রশ্ন হয়ে যায়, যেখানে যদি আইন কানুন এরকম হয় তাহলে যে কেউ বলবে। আজ বলছেও তাই, একজন মুখ্যমন্ত্রী এইসব বলছেন। হাইকোর্ট কিনে নিয়েছে, সব কোর্ট কিনে নিয়েছে, শুধু সুপ্রিম কোর্টকে কিনতে পারিনি, মানে সুপ্রিম কোর্টকে কেনার ক্ষমতা বিজেপির নেই, বাকি সমস্ত কোর্টকে কিনে নিয়েছে। কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, আমাদের ক্ষমতা শুধু এইটুকুই, একটা ইউটিউব চ্যানেলে বসে গলা ফাটিয়ে চিৎকার করতে পারি, বলতে পারি। অনেকে আমাকে বলেন আপনি তাহলে রাস্তায় নেমে করুন, মানে সবই আমি করব, আর আপনারা ঘরে ঘুমোবেন আরামে। আরে জাগুন, এমনই একজন মুখ্যমন্ত্রী আমাদের কপালে আছে যিনি যা বলছেন সেগুলোকে নিয়ে আদালতে ব্যবস্থা নিতে পারে না। আদালতের দম নেই মনে হয়, আমার মনে হচ্ছে দম নেই। দম থাকলে করে দেখান, এনার বিরুদ্ধে ব্যবস্থা নিন, আইনে ব্যবস্থা নিন। এরকম একজন থাকলে পারে, আর কি থাকবে? আইন কানুন কিছু আছে? বিচারালয় সেটা নাকি কিনে নিয়েছে, হায় সর্বনাশ করেছে। আর কি কি কিনতে পারে? তাহলে বিজেপি যদি সবই কিনে নেয়, তাহলে যারাই যে আপনাদের দলের লোকেরা টাকা পয়সা ঝাড়ে, গরিব মানুষের টাকা পয়সা ঝাড়ে, তাদের তো টুস্কি মেরে কিনে নেবে। এই যে নেতাগুলো আছে না, এই আপনাদের কিসব নেতা আছে না, বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, তারপর কি যেন আছে আপনাদের পার্থ চ্যাটার্জি, এরা তো পয়সার জন্য সবকিছু বেঁচেছে, ইমান মান সম্মান সব বেঁচেছে, তো এদেরকে তো টুস্কি মেরে কিনে নেবে। পার্থ এই নেই, তুই করে ফেলেছি, এ কি করবো বলুন, অভ্যাস হয়ে গেছে আপনার সঙ্গে থাকতে থাকতে। পার্থ এই নে, বালু চল তুই গিয়ে নে, বলে কিনবে, বলে কিন্তু তুই করে ফেললাম, কিছু মনে করবেন না মমতা ব্যানার্জি। আপনি প্রধানমন্ত্রীকে তুই করতে পারেন, আমি না আপনার দু চারটে মন্ত্রী যারা জেলে ফেলে আছে তাদের কথা বললাম, তুই করলাম, মাফ করে দেবেন। সত্যি কথা বলবো, মানে আমি আপনাকে বলছি, মানে আমার আপনজন আপনাকে বলছি। এই যে এতক্ষণ বললাম না, বলার পরে আমি ভাবছি কোথায় আছি আমরা। এরপরেও ঘুমোচ্ছেন মানুষ, এরপরে বলছে হ্যাঁ দিদি আছে, খেলা হবে। কিচ্ছু নেই। আপনার বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, লিখে রাখুন। আমাকে গালাগালি দিন, অনেকে গালাগালি দেন দেখি, দিন, আমার কিছু যায় আসে না। কি হবে আমার দিকে গালাগালি দিয়ে কি লাভ? কিচ্ছু লাভ নেই।
আমি বলছি, বলবো না, তাই তো? ভয় দেখিয়ে লাভ নেই, আরও বলবো, ধমকালে আরও বলবো, চমকালে আরও বলবো, মেরে দিলে বলবো না, মানে আমি একদম মেরে ফেললে, মারলে ছাড়বো না, মেরে ফেললে কিছু করার নেই, আমি বলে যাব। শোনা না শোনা আপনার ব্যাপার। ভাববেন একবার, চারিদিকে বিজেপির ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করে বলছেন, কারণ তিনি জানেন ওপরে আমার সঙ্গে সিপিএম কংগ্রেস সব এক আছে। এই রাজ্যেও দেখি তো সবাই এক হয়ে কিরকম লাফালাফি করেন, এ কোনো ব্যাপার নেই এদের কাছে, মানে এদের ওপরে কোনো ওপরে আছে, আমিও নিচেও আছি, ওপরে খাচ্ছি আমিও খাচ্ছি, চল ঠিক আছে, এইরকম টাইপের ব্যাপার। তো করুন, যা যেটা পছন্দ হয় সেখানে সেখানে করুন। আপনারা সিপিএমকে ভোট দিন, আপনারা তৃণমূলকে ভোট দিন, দুটো একই জায়গায় যাবে, দুজনেই এক। মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছে ওপরে গিয়ে এক, তো নিচেও আপনারা এক হয়ে যান, মানে আম পাবলিক দিন। সব কিছু ভাবার পরে, বিচার করার পরে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে কমেন্টস করবেন। ওই হুট করে একদম মনে হলো করে দিলাম ওরকম কমেন্টস করবেন না, আবেগে পড়ে না। রুদ্রবার্তা দেখে আবেগে কিছু বলবেন না, ভেবে ঠান্ডা মাথায় বলবেন, সব চিন্তা করে বলবেন। আমি যে কথাগুলো বললাম ভুল, আপনি বলুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন যে আদালতকে কেনা যায়, হাইকোর্টকে কিনে নিয়েছে, এই কোর্টকে কিনে নিয়েছে, শুধু সুপ্রিম কোর্ট ছাড়া বাকি সব কোর্ট বিক্রি হয়ে গেছে, এটা আপনি আমি বলতে পারবো? এরপর যদি ব্যবস্থা না নেয় তাহলে আইনের ওপরে আপনার ভরসা থাকবে? আপনার থাকতে পারে, আপনি ভদ্রলোক, আমি বাবু জামা প্যান্ট খুললে ভদ্রলোক নই, আমার ভরসা থাকবে না। সবার সামনে স্পষ্ট বললাম, যদি আইন আদালত মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় এরপরেও, তাহলে আমারও ভরসা থাকবে না। আমিও ওরকম বলবো, যা শেখাচ্ছেন আমি শিখছি, বয়সে তো বাড়ছে আস্তে আস্তে, এরপরে আর নতুন করে কোনো কিছু ভালো ভাবতে পারছি না। এই যা খারাপ তাতেই চলবো, গড্ডালিকার প্রবয় আমি গা এলিয়ে দিয়ে একইভাবে কথা বলবো আদালতের বিরুদ্ধে। আর যদি অভিষেক ব্যানার্জি ছাড়া পেয়ে যায়, কোথাও থেকে বেল পায় বা কোথাও থেকে রক্ষা কবচ পায়, আমিও বলবো এই বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে, যদি আজ ব্যবস্থা না নেওয়া হয়। যাই হোক, এতটা দেখার পর আপনার যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো তাহলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন। যদি মনে হয় যে এই চ্যানেলে এরকম কথাবার্তা শোনার পরে এই মানুষটাকে ভালোবাসা যায়, এই চ্যানেলে থাকা যায়, তবেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আমি কিন্তু ঠোঁট কাটা, আমি যেটা বলি স্পষ্ট বলি। তুই তো করে শেখাচ্ছেন মমতা ব্যানার্জি, আমি বললে দোষ। যে উখাড়না বলছে অভিষেক ব্যানার্জি, আমি যদি বলি যা ছেড়ে নাও বললে দোষ। শালা বললে মমতা ব্যানার্জি কিচ্ছু হয় না, কথাটা উইথড্র করে নিলাম, আমি শালা বলে দিলাম, কথাটা কি দোষের? ভাববেন আমি এই টাইপেরই, যা শুনবো তাই বলবো। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।